দীপ্ত সংবাদের সাথে আছি আমি ইশরাত সুমা। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026। চতুর্থ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের নবম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির জাদুকরি কর্নার থেকে পাওয়া নিখুঁত বল হেডে জালে জড়িয়ে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস ম্যাকআলিস্টার। বিশ্বকাপের সর্বকালের শীর্ষ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। এই আসরে নিজের দ্বিতীয় এবং সব মিলিয়ে দশম অ্যাসিস্ট হলো 39 বছর বয়সী এই তারকার। সেই সাথে বিশ্বকাপের নকআউট পর্বে মেসি মোট 15টি গোলে অবদান রাখলেন। গত 60 বছরে যে কোনো খেলোয়াড়ের মধ্যে এটি সর্বোচ্চ। বেশ কয়েকবার আক্রমণ শেষে ম্যাচের 67 মিনিটে কাউন্টার অ্যাটাকে আলবিসেলেস্তেদের জাল কাঁপিয়ে স্কোর লাইন 1-1 করে সুইজারল্যান্ড। ম্যাচের অতিরিক্ত সময়ে সুইসদের জালে বল জড়ান হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। Almada, the save, but the follow-up is in. বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল নরওয়ে। আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জুড বেলিংহামের জোড়া গোলে ইংল্যান্ডের কাছে 2-1 গোল ব্যবধানে হেরেছে তারা। শুরুতে পিছিয়ে পড়েও নরওয়েকে 2-1 গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল ইংলিশরা। আসর জুড়ে একের পর এক চমক জাগানো নরওয়ে প্রথমে চমকে দিল ইংল্যান্ডকে। নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে ফেভারিট ইংল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করে ভাইকিংস। সেই ধাক্কার সামনে দলকে পথ দেখালেন জুড বেলিংহাম। টানা দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। তারকা মিডফিল্ডারের কাঁধে চেপে বিশ্বকাপে সেমিফাইনালে উঠল থমাস টুখেলের শিষ্যরা। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয় 2-1 গোলে। প্রথমার্ধে আন্দ্রেয়াস শেলদেরিপকের গোলে এগিয়ে যায় নরওয়ে। ম্যাচে জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভিআরের কল্যাণে প্রথমার্ধে যোগ করার সময় হ্যারি কেনে করা গোল অফসাইডের কারণে বাতিল হয়। আগে কখনোই নকআউট পর্বে কোনো জয় না পাওয়া নরওয়ে এবার 28 বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পায়। এই দলটি আসলে শুরু থেকে দারুণ সব পারফরমেন্সে চমকে দেয় সবাইকে। গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে উঠে শেষ 32-এ তারা হারায় আইভরি কোস্টকে। ইউরোপের দলটি এরপর বিদায় করে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। বল পজিশন রাখার পাশাপাশি আক্রমণও প্রায় সমান তারা। গোলের জন্য দলের 13টি শটে 4টি লক্ষ্যে ছিল ইংলিশদের, 14 শটে 8টি থাকে লক্ষ্যে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে দেখা গেল ফিফা নতুন নিয়মের বড় প্রয়োগ। ম্যাচের দ্বিতীয়ার্ধে বিতর্কিত এক সিদ্ধান্তে নরওয়ে গোল বাতিল হলেও ইংল্যান্ড দলকে ফ্রিকিক না দিয়ে কর্নার দেওয়ার নির্দেশ দেন রেফারি ক্লেম তুরপা। ফিফার দাবি, কর্নারের সময় বক্সের ভেতরে খেলোয়াড়দের মধ্যে ধাক্কা বা শরীরী লড়াইয়ের কারণে কোনো দলকে অতিরিক্ত শাস্তির মুখে না ফেলা। বিশ্বকাপ শুরুর আগে কোচিং স্টাফদের এই বিষয়ে বিশেষভাবে অবহিত করা হলেও কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এর প্রয়োগ নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। গতরাত 4টা 19 মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার জীবনাবসান হয় বলে জানিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জমির উদ্দিন সরকার দেশের নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2002 সালে রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুজ্জোদা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জমির উদ্দিন সরকার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে ভূমি, শিক্ষা, আইন, বিচার ও সংসদ বিষয়ক সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম অঞ্চলের সব নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। গত 5 দিনে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 5 লাখ মানুষ। জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগেরও অনেক জেলায় দেখা দিয়েছে বন্যা। টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় গত 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন কক্সবাজারের প্রায় 5 লাখ মানুষ। এ পর্যন্ত জেলায় পানিতে ডুবে ও পাহাড় ধসে মৃত্যু হয়েছে 26 জনের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা। এছাড়া সদর উপজেলা রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে গেছে। চকরিয়া, পেকুয়ার সব গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে ফসল, আশ্রয়হীন হয়ে পড়েছে গবাদি পশু, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সাঙ্গু ও ডলু নদীর পানি বেড়ে যাওয়ায় সাতকানিয়ার প্রায় 4 লাখ মানুষ এখন পানিবন্দী। বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। বিভিন্ন ইউনিয়নে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী। টানা 7 দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বান্দরবানের 7 উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সদরের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ওয়াবদা ব্রিজ এলাকা, সাঙ্গু নদীর তীরবর্তী এলাকা, ক্যাচিংঘাটা সহ বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। আমরা আজকে 4 দিন ধরে পানির মধ্যে আছি। আমাদের ঘরে কোনো খাদ্য নাই। আবার গত রাত থেকে পানি বাড়ছে, তখন বিগত দিনের চেয়ে এবার মনে হয় পানি বেশি হবে। প্রত্যেক বিল্ডিং এ যে মানুষগুলো আশ্রয় নিচ্ছে তাদের পানি না নামা পর্যন্ত তাদের যে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে খাদ্যদ্রব্য এবং আলোর জন্য মোমবাতি বা ভিন্ন লাইটিং এর যে ব্যবস্থাগুলো করার দরকার। এছাড়া থানচি, রুমা ও বোয়াংছড়ি সড়কের বেশ কিছু এলাকায় পাহাড় ধসে সড়কের উপর মাটি জমে থাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। জেলায় 220টি আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে দেয়া হচ্ছে রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানি। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। সব জায়গায় আমরা যাইতে পারি না, কিন্তু আমাদের প্রচেষ্টা আছে, যাব এবং মানুষজন নিয়ে আসবো। এই অর্গানাইজেশন তারা কাজ করবে। এদিকে হবিগঞ্জে বন্যার পানিতে ভেসে গেছে ধানের জমি, মাছের ঘের ও শাকসবজির ক্ষেত। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। টানা বৃষ্টির কারণে কক্সবাজারে বন্যার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে বৃষ্টি কেমন হচ্ছে কক্সবাজারে এবং সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আপনি জানেন যে আজকে টানা বৃষ্টির 7ম দিন। আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই, কিন্তু কিছুক্ষণ আগে থেকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত 10টার দিকে কক্সবাজার সদর উপজেলার জিলংগা, কলাতলি, জিরজিরি পাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের ঘটনা একজন গৃহবধূ রুজিনা আক্তার নামে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে এবং তার স্বামী মুজিবুর রহমান সে ঘটনা আহত হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি কক্সবাজারের চকরিয়া উপজেলা কৈয়ারবিল এলাকায় জলদাস পাড়ার সাজিদ দাস নামে এক কিশোর গতকাল নিখোঁজ হয়েছিল। এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি পাঠিয়ে তার সন্ধান করা হবে বলে প্রশাসন জানিয়েছে। আর এদিকে কক্সবাজারের যে পেকুয়া উপজেলায় মেহেরনামা বলিরপাড়া গ্রামে সেখানে গতকাল একজন শিশু পানিতে ডুবে মারা গেছে এবং এই শিশুটা একজন প্রবাসী নাসিরের ছেলে বলে জানা গেছে। এই অবস্থা আসলে কক্সবাজারের গতকাল একটু ভারী বৃষ্টি থাকলেও আজকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় পেকুয়া, চকরিয়া, মাতামুহুরীতে একটু পানি কমতে শুরু করেছে। পানি কমতে শুরু করলে কিন্তু পানি এখনো কমে নাই। পানি এখনো হাঁটু পরিমাণ পানি আছে। মাঝে মধ্যে কিছু কিছু রাস্তা দৃশ্যমান হতে শুরু করছে এবং কিছু কিছু ঘরবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আবার এই অবস্থায় কতগুলো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এবং বন্যার যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা হয়তো আরেকটু পানি নামে গেলে আমরা বুঝতে পারবো। সেখানে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং মানুষের ঘর বাড়ি, ফসলি জমি সবকিছু বিরান ভূমিতে পরিণত হয়েছে। এবং একেবারে বলতে গেলে বিরান ভূমি। সেখানে পেকুয়া, চকরিয়ার প্রায় 5 লক্ষ মানুষের মধ্যে প্রায় 2.5 লক্ষ মানুষ এখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। কারো ফসলি জমি নষ্ট হয়েছে, কারো গবাদি পশু, কারো ক্ষেত খামার সবকিছু ধ্বংস হয়ে গেছে ওখানে। সুমা, আসলে এই ছিল আমার কক্সবাজারের সর্বশেষ সংবাদ। হারুন, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদ।
দেশে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ আছে রাজনৈতিক পট পরিবর্তনের পরও এমন ঘটনাকে হার্ট অ্যাটাক বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অনেকটা সেই গদবাঁধা বিবৃতির মতো। তবে মৃত্যু যেভাবেই হোক না কেন বাধ্যতামূলক ময়নাতদন্ত হওয়া উচিত বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, নির্যাতনে মৃত্যু হলে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। ফরিদপুরে আইন কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তর ডিবি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাটি সম্প্রতি দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের সামনেই মারধর করা হয় ইশতিয়াককে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় 22 জুন সে মারা যায়। ডিবি পুলিশের এজাহারে উল্লেখ রয়েছে রাত 2টায় আটক এবং প্যান্টের পকেট থেকে মাদক উদ্ধার করা হয়। কিন্তু ভিডিওতে দেখা যায় বিকেলে আটক এবং লুঙ্গি পরিহিত প্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায় প্রান্ত মধুখালী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা প্রান্তকে ধরে মারধর করেন। আর আমার ঘরের ভিতর থেকে ওরা মারছে কান পেছে থাপড় দেয়, এত জোরে দেয় মানে ওর কানে তালামালা ফেটে গেছে। ওনাকে হাত জোর করে বলছে, ওরা আপনাদের কাছে আমি মাপ চাই, আপনারা ওরা ছাড়িয়ে দেন। ও ভালো ছেলে, ও খারাপ ছেলে না, ওর জীবনটা নষ্ট করবেন না। দেশবাসীর কাছে আমার এটাই প্রশ্ন যে লুঙ্গির পকেট আছে কিনা। প্রান্তর মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে ডিবি পুলিশ রাতে মাদক সহ ধরে আর কি, এবং সেই বিষয়ে থানায় ফরিদপুর জেলা ডিবি পুলিশ থানায় একটি এজাহার দাখিল করে। আসলে এই বিষয়টা শুধুমাত্র থানায় মামলা রুজু হয়, কিন্তু ডিবির মামলা তারাই তদন্ত করে এবং তাদের হেফাজতে আসামি থাকে, তাদের হেফাজতে আলামত থাকে। এর কয়েকদিন পর গত 24 জুন চট্টগ্রামে কারা হেফাজতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নুরুল আলমেরও মৃত্যু হয়। তিনিও একদিন আগে সুস্থ অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন। হেফাজতে মৃত্যুর এই ধারাবাহিকতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী এ বছরে মে মাস পর্যন্ত সারা দেশে কারা হেফাজতে মারা গেছেন 52 জন। প্রতি মাসে অন্তত 10 জনের বেশি বন্দী মারা গেছেন। বন্দির মৃত্যুর কারণ খতিয়ে দেখা এবং নির্যাতনে মৃত্যু হলে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। কারণ পুলিশ একটা সেফ কাস্টডির জায়গা, যেখানে মানুষ নিরাপদ থাকবে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদের জন্য যদি কাউকে নিয়ে আসা হয়, অ্যারেস্ট যদি করা হয়, তাহলে প্রসিডিউর অনুযায়ী তার সাথে বিহেভ করতে হবে এবং তার জন্য কোনো ক্ষতি না হয় শারীরিক মানসিক, সেটা দেখার দায়িত্ব পুলিশের। এখানে যদি পুলিশের কাস্টডির কারণে মৃত্যু হয়, তাহলে মৃত্যুটার দায়ভারটা রাষ্ট্র এইভাবে আসে যে রাষ্ট্রের অর্গানের কাছে যদি কেউ মৃত্যু হয়, রাষ্ট্র তাকে সে দায়টা নিতে হবে এবং যে অভিযুক্ত ব্যক্তি তাকে শাস্তির বিধানের যেখানে তাকে আইনে সোপর্দ করতে হবে। সে সুস্থ অবস্থায় আসছে এবং সে মারা গেছে, তার পোস্টমর্টম রিপোর্ট হবে এবং ফরেন্সিক রিপোর্টে যদি আসে যে তার মৃত্যুটা এরকমভাবে হয়েছে, নর্মাল মানে আপনার হার্ট ফেল না, মানে এর ভিতর নির্যাতন বা অন্য কিছু আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার পেনাল কোড অনুযায়ী তার শাস্তির বিধান আছে। দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন থাকলেও এর আওতায় শাস্তি পাওয়ার ঘটনা খুবই বিরল। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নওগাঁর রানীনগরে ছোট যমুনার পানি বাড়লে তীব্র ভাঙন দেখা দেয়। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বেড়িবাঁধের সড়কটি। নান্দাইবাড়ি, মালঞ্চি, কৃষ্ণপুর, 8 গ্রাম সহ অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদেরকে চলাচল করতে হয় নদীর পূর্ব তীরের একমাত্র সরু রাস্তা দিয়ে। বিগত কয়েক বছর আগেও ছোট যমুনা নদীতে যখন পানি বেশি হয়েছিল, তখন এই নান্দাইবাড়ি, কৃষ্ণপুর, মালঞ্চি, বেড়িবাঁধের একাধিক অংশে ভেঙে বন্যার সৃষ্টি হয়েছিল। আমাদের মাদ্রাসা নদীর পাশে, নদীটা ভেঙে যায় যখন মাদ্রাসাটাও দেওয়াল ভেঙে যায়। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অনেক সমস্যা হয়, রাস্তাটাও ভেঙে যায়। বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি ঘর না খুব চিন্তিত। প্রত্যেকটা রাতে জায়গায় থাকতে হয়, মানে যখন ফুল থাকে নদীতে কখন ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নাই। এখানে যদি ভেঙে যায় তাহলে দুটাই জেলা, নওগাঁ এবং নাটোর, অর্থাৎ রায়নগর থানা, সিংড়া থানা, নাটোর আত্রাই থানা, 3টা থানা কিন্তু প্লাবিত হয়ে যাবে। ফসলাদি কোনো কিছু হবে না। বস্তা মারে, বাঁশ দিয়ে বেড়া দেয় মাঝে মাঝে,
ওই আবার ভেঙ্গা যায়, এই হালই চলিচ্ছে। বন্যায় পানি আসার আগেই যেন স্থায়ীভাবে এটা সমাধান করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ও রানীনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এই বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশটি পরিদর্শন করেছেন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে কিছুটা কাজ শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, উপজেলা প্রশাসন সহ প্রয়োজনীয় কাজগুলো জিও ব্যাগ থেকে শুরু করে প্রোটেকশন ওয়ার্ক যেগুলো করা দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব এবং এই জন্য আমি দাপ্তরিকভাবে যা যোগাযোগ করার সেটি করার চেষ্টা করছি। স্থানীয় বাসিন্দাদের দাবি যেন অতি দ্রুত এই ঝুঁকিপূর্ণ 6 কিলোমিটারের বেড়িবাঁধ স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়। আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।